আমি যে থিওরিটায় আসার কথাটা বলছিলাম সেটা একটু বুঝতে হবে। একটা হচ্ছে খুব স্ট্রেট লেভেল থিওরি, সেটা হচ্ছে ইউক্রেন এবং জেলেনস্কির ইরেসপন্সিবল বিহেভিয়ারটা কিন্তু কোনো নতুন ঘটনা নয় যেটা পৃথিবীর মানুষ দেখছে। এর আগেও জেলেনস্কি অনেক জায়গায় যেখানে পিস টক্সকে সত্যিকারের একটা সলিউশন দেওয়া যেত সেটা না করে দুম দাঁড়াক্কা একে ওকে অ্যাটাক করে বসেছে, এবং অ্যাটাক করার পরে যে রিটালিয়েশনটা হয়েছে তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম একটা অবস্থায় চলে গেছে। কিন্তু বাস্তব চিত্রটা হলো যে জেলেনস্কি এইরকম অ্যাটাক কেন ড্রাফট করছে, এবং এইরকম অ্যাটাক জেলেনস্কি ড্রাফট করার পিছনে কারণটা কি। তার মানে ইউক্রেন এতদিন ধরে যে যুদ্ধটা লড়লো তাকে সব থেকে বেশি এই যুদ্ধটা লড়তে সমর্থন করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সব থেকে বেশি সমর্থন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশ, সব থেকে বেশি সমর্থন করেছে নেটো। এরা যখন তাকে বসে পিস টক্সের কথা বলছে সেই কোনো জিনিসকেই তার মানে সে গুরুত্ব দিল না। গুরুত্ব না দিয়ে এইরকম একটা ইন্ডিপেন্ডেন্স ডের দিন এরকম একটা জিনিস লঞ্চ করিয়ে দিল যেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হিট করেছে, যেখানে হিট করেছে অয়েল স্টেশনে। পয়েন্টটা হচ্ছে এই হিটগুলো থেকে কিন্তু একটা বার্তা যায়, পয়েন্ট ওয়ান, সেটা হচ্ছে কোনো রকমভাবেই জেলেনস্কি আর এদের কথা শুনে চলবে না, অর্থাৎ সে একটা অল্টারনেট থিওরি অফ অ্যাটাক স্টার্ট করছে, সেটা একটা হতে পারে। সেকেন্ড একটা থিওরি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে জেলেনস্কির কন্ট্রোলে জেলেনস্কি নিজের আর্মি বা নিজের যে ডিফেন্স সিস্টেম আছে সেটা কি পুরোটা আছে। তার কারণটা হলো দুটো। দেখুন, প্রথম কারণ, আমরা রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে নাস্তানাবুদ করে দিলাম পাকিস্তানকে, অথচ আমরা যখন এই জিনিসটাকে একটু মন দিয়ে দেখব এটা কিন্তু ড্রোন অ্যাটাক, কিন্তু এটা আইডেন্টিফাইড হলো না, এটা নালিফাই করা গেল না বিফোর টাইম। রাশিয়ার উপরে অ্যাটাক হলো, রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমটাকে সে অর্থে আমরা পেলাম না এক্ষেত্রে। তো এইটা আমার কাছে একটা সন্দেহের জায়গা দেখা দিয়েছে এই কারণে, কারণ এরকম কি যে ইউক্রেনের নিজস্ব জেনারেলরা সবাই আর জেলেনস্কির কথা শুনছে না, বা ইউক্রেনে যেটা পালা বদলের গল্প আমরা কান পাতলাই শুনতে পাচ্ছি, সেই পালা বদলের যে দ্বিতীয় জন আসছে সে নির্ধারিত করতে চাইছে যে জেলেনস্কি অপদস্থ হয়ে এই ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাক, এবং তার জন্যই এমন কিছু ঘটনাচক্র বা এমন কিছু ঘটনাক্রমকে সাজানো হচ্ছে যেই ঘটনাক্রমটা আছে আমার, সেটা হচ্ছে যে জেলেনস্কির কি সত্যি এত বড় ক্ষমতা আছে যে ডোনাল্ড ট্রাম্পের কথা না শুনে, নেটোর কথা না শুনে, ইউরোপীয় ইউনিয়নের কথা না শুনে এরকম একটা ঘটনা ঘটাতে পারবে? তাও কাকে কাকে আঘাত করছে না, রাশিয়াকে আঘাত করছে। দেখো, জেলেনস্কি খুব ডেসপারেট স্টেট অফ মাইন্ডে কাজকর্ম করছে। জেলেনস্কি এর আগেও আমরা দেখেছি কিভাবে ও আমেরিকান প্রেসিডেন্টের সাথে তার ঘরে বসে ঝগড়া করেছে। আমরা এটাও দেখেছি জেলেনস্কির অ্যাপ্রোচ টু ডিপ্লোমেসি ইজ ভেরি অ্যাগ্রেসিভ, এবং কোনোদিনই খুব একটা কথা শোনার মতো মানুষ কিন্তু আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে জেলেনস্কিকে মনে হয়নি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মানে জেলেনস্কি বরাবরই চেষ্টা করেছে যে আই অ্যাম দি ওয়ান, ইউ হ্যাভ টু লিসেন টু মি, মানে আমি একক, আমার ব্যাপারে শোনো, আমি যা করার করব। এই ধরনের মানসিকতার লোককে না খুব একটা শান্তির বার্তা বোঝানোটাও কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু আমি বলবো এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমেরিকার যে বারবার একটা গল্প শোনাতে চায় যে আমরা পিস টক্স করাই, আমরা পিস এনে দিই, সেটার মুখের উপরে এটা কিন্তু দ্বিতীয় থাপ্পড় পড়লো। কারণ প্রথম থাপ্পড়টা ইন্ডিয়া পাকিস্তানে তারা খেয়ে গেছে, দ্বিতীয় থাপ্পড়টা এবং সজোরে থাপ্পড় এটা পড়লো, এবং কার কাছ থেকে পড়লো? যেই লোকটার দ্বারা আমেরিকা এবং নেটো দুজনেইকেই ব্যবহার করে, যেই লোকটা গত ৩-৪ বছর ধরে অ্যাটাক চালিয়ে গেছে, সেই লোকটা আজকে পিস টক্সকে রিফিউজ করে রাশিয়াকে অ্যাটাক করলো। আর যদি এটা কোনো কাউন্টার ফিটেড থিং হয়, মানে ধরো তাদের দেশের জেনারেলদের কেউ যদি আগে থেকেই ফিড করে রাখে যে তোমরা রাশিয়াকে অ্যাটাক করো, যাতে করে জেলেনস্কির উপরে রিটালিয়েশন হয়, এবং যাতে করে জেলেনস্কি এই গোটা তোমার পটভূমিটা থেকে অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং জেলেনস্কির পালা বদল হয়ে যায়। জেলেনস্কির পালা বদল হলে যেমন রাশিয়ার কাছে একটা বেনিফিট, আবার জেলেনস্কির পালা বদল হলে সে অর্থে দেখতে গেলে আমেরিকার কাছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছেও কিন্তু একটা বেনিফিট। কারণ জেলেনস্কি খুব একটা ট্রাম্পের কথা শুনে কাজ করে এমন কিন্তু নয়। আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে আমাদের এখানে, জেলেনস্কি যতগুলো ডিল করেছিল, মিলিটারি ডিল করেছিল, সব কিন্তু করেছিল জো বিডেনের সাথে, এবং জো বাইডেন যে কনস্পিরেসি থিওরিগুলো আমেরিকায় আছে সেইগুলো সবই কিন্তু জেলেনস্কি এবং আমেরিকার তত্ত্বাবধানে। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেই। সুতরাং ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বা ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ প্রেসিডেন্ট অফ আমেরিকা,
কি কি অ্যাডভান্টেজ ড্র করতে পেরেছে আমেরিকার পক্ষে, সেটা কিন্তু কোনো মতেই আমরা বুঝতে পারবো না এবং বুঝতে পারছি না, কারণ পিস টক্স ফেল করছে, জেলেনস্কি কোনো কথা শুনছে না, জেলেনস্কি বারংবার এমন কাজ করছে যেটা করতে বারণ করছে। তার মানে জেলেনস্কি কোনোভাবে এই আমেরিকার কথায় চলবে না বা এই নেটোর কথায় চলছে না। সুতরাং এই অল্টারনেট থিওরিটা যখন জেলেনস্কি তৈরি করার চেষ্টা করছে, তার মানে ধরে নেওয়াই যায় যে আমেরিকান ডিপ্লোমেসি ফেল করে গেছে এবং বাকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো যেটা বোঝাতে চেয়েছে সেটাও ফেল করেছে, এবং জেলেনস্কির তাই জন্যেই পালা বদল করানোটা আমেরিকা এবং বাকি মেনি অফ দি আদার পাওয়ার্সের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, এবং তাই জন্যই এই দায়িত্বহীন অ্যাটাকগুলোকে হয়তো কনস্পায়ার করা হয়। তবে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে, যে এর মধ্যে কিন্তু ভারতের নামটাও বারবার করে উঠে আসছে। কেন পরমাণু যুদ্ধে মোদিকে জড়াতেই হবে, কারণটা কি? রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প দু দেশকে একসঙ্গে বসিয়ে একটা পিস টক, যুদ্ধ থামানোর একটা প্রয়াস তো ভারত নিয়েছিল, কিন্তু সেটা যে হলো না, সেটা এই ইউক্রেনের এই পদক্ষেপটা থেকে পরিষ্কার করেছিল। ভারত নেগোশিয়েট করেনি, দুটো আলাদা জিনিস ডিপ্লোমেসিতে, এটা বুঝতে হবে। ভারত পিস টককে প্রপোজ করলো যে হ্যাঁ ভাই তোমরা দুজন বসে কথা বলো, শান্তির পক্ষে যে কোনো অবস্থায়। হ্যাঁ, কিন্তু সেখানে রোলটা কি সেটা খুব বোঝাটা এখানে সিগনিফিক্যান্ট। ভারত প্রপোজ করলো পিস টক, মানে তোমরা দুজন বসে কথা বলে আমার তাতে ভালোই লাগবে এরকম টাইপের, কিন্তু আমি পার্টিসিপেট করলাম অ্যাজ এ নেগোশিয়েটার কি না সেটা একটা অন্য জিনিস। ভারত কিন্তু আলাস্কা ডিপ্লোমেসিতে নট আ নেগোশিয়েটার। সুতরাং এরা দুজন সামনাসামনি পাশাপাশি বসে নেগোশিয়েট করেছে, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে ভারত ইন্টারফেয়ার আজ অব্দি কোনো নিউক্লিয়ার প্রজেক্ট বা নিউক্লিয়ার প্রোগ্রাম বা নিউক্লিয়ার ট্রিটিতে কোনো দিনই করেনি যে ট্রিটিগুলো কোনো কারণে কোনো বাধ্যবাধকতার মধ্যে ভারতকে রাখতে পারবে। তার কারণটা হচ্ছে ভারত সবসময় বিশ্বাস করে একটা কনসেপ্টে, সেটা হচ্ছে রেসপন্সিবল ইউসেজ অফ পাওয়ার। ভারতের কাছে শক্তি আছে, ভারত আজ অব্দি কোনো এনপিটির অংশ হয়নি, কিন্তু ভারত নিজের জায়গা থেকে ভীষণ স্ট্রং। ভারত কিন্তু জানে যে আমরা কোনোভাবে কোনো নিউক্লিয়ার প্লান্ট বা নিউক্লিয়ার কনসেপ্টে ঢুকবই না। আমরা যদি নিউক্লিয়ার এনার্জিটাকে ইউজ করি সেটা ডেভেলপমেন্টাল পারপাসে ইউজ করব। যদি ডেভেলপমেন্টাল পারপাসে আমরা ইউজ করতে না পারি, তাহলে আমরা কোনো নিউক্লিয়ার এন্ডোর্সমেন্টেও যাব না, যে আমরা বোম বাঁধলাম, একে ওকে বোম মারলাম। বোম মারাটাই একমাত্র নিউক্লিয়ার সায়েন্স নয়, এই কনসেপ্টটা ভারত একদম বদলে ফেলেছে। ভারত, আমাদের প্রধানমন্ত্রী 15ই আগস্ট দাঁড়িয়ে বলছেন 2047-এ ভারত নিউক্লিয়ার পাওয়ার হিসাবে 10 টাইমস গ্রো করবে। তার মানে কি আরো বোম বানাবে? না, তার মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, নিউক্লিয়ার ইলেকট্রিফিকেশনের মাধ্যমে, নিউক্লিয়ার ডেভেলপমেন্ট, এনার্জি ইউটিলাইজেশন, এইসব জিনিসের উপরে ভারত গ্রো করবে এবং সাধারণ মানুষের জীবন এবং জীবিকাটা অনেক সুন্দর হয়ে উঠবে। সেইটার দিকে ভারত এগোচ্ছে। সুতরাং ভারত সবসময় চায়